এখন থেকে আমাদের ফর্মালি ক্লাসটা শুরু হলো। তোমরা ম্যাক্সিমামই যারা আমার ক্লাস করো আমাকে চিনো, আবার অনেকে আছে হয়তো হয়তো বা চিনো না। আমার নাম হচ্ছে হাসিবুল হাসান আকাশ। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আর আমি অন্বেষণের জিকে ইনস্ট্রাক্টর। সো আজকে আসো আমরা আমাদের সিইউ বি ইউনিটের যে আমাদের জিকে সাজেশনটা, সেই ক্লাসটা আমরা শুরু করবো। ঠিক আছে? সো প্রথমত আমরা আমি ক্লাসের শুরুতে যদি একটু ইন্ট্রোডাকশন দিই ব্যাপারটা, হ্যাঁ। তো ব্যাপারটা হবে যে আমরা এই সিইউ বি ইউনিটের জিকে যে ক্লাসটা নিব, সেখানে আমি অনেকগুলো টপিকে ভাগ করেছি। ঠিক আছে? সো প্রথমত আমি একটা টপিক ধরবো, সেই টপিকের কোন ধরনের প্রশ্ন তোমার এসেছে সেটা নিয়ে আলোচনা করব। দেন আমি তোমাদেরকে বোঝাবো যে আর কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? সো আসো আমাদের যে প্রথম টপিকটা, আমাদের প্রথম টপিকটা কি? প্রাচীন বাংলার ইতিহাস। এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে তোমার কিন্তু অনেক প্রশ্ন আসে, এটা আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির প্রশ্ন আসে। তো এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে আমাদের যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি। প্রথমে দেখো, প্রথমত আমাদের এই যে প্রশ্ন আসতে মানে আসার চান্স সবসময় থাকে, সেগুলো হচ্ছে কি, দেখো আমাদের কিন্তু অনেকগুলো জনপদ আছে, তাই না? আমাদের অনেকগুলো কি আছে? জনপদ। আমাদের মোটামুটি ভারতীয় উপমহাদেশে 16টা মহাজনপদের সন্ধান পাওয়া গিয়েছে। কয়টা? 16টা। সেগুলো নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে। তারপর এই জনপদ, শুধু জনপদ না, তারপর তোমার জনপদের পর থেকে আমাদের এই যে মৌর্য সাম্রাজ্যটা কিভাবে শুরু হলো। ঠিক আছে? মৌর্য সাম্রাজ্যের শুরুটা, তারপর মৌর্যের পর থেকে আমাদের যে গুপ্ত সাম্রাজ্যে আমরা আহ নিশানা পেয়েছি, তারপর মৌর্যের পর গুপ্তর পর আমাদের কি আসে, আমরা শশাঙ্ককে নিয়ে একটু ধারণা পাই, তাই না? এই শশাঙ্কের পরে কি বাংলায় একটা অরাজক পরিস্থিতি আসে, যেটাকে আমরা মাৎসনায় বলি। ঠিক আছে? মানে অরাজক অবস্থাটা, যে একটা বিশৃঙ্খল যে একটা অবস্থা, সেই শশাঙ্কের মাৎসনায়ের পরে কি আসে? পাল সাম্রাজ্য। ওকে। এই পাল সাম্রাজ্যের পর আমাদের কি আসে? সেন সাম্রাজ্য। সেনদের আমরা দেখতে পাই। তারপর সেনদেরকে পরাজিত করে বাংলায় হঠাৎ করে আবির্ভাব কার ঘটে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাই না? তো সেই তারপর থেকে কি একটা মুসলিম শাসনের একটা ধারাবাহিকতা আমরা কি দেখতে পাই? সেটা হচ্ছে কি, বাংলা এবং ভারত দুই জায়গায় আমরা সেটা দেখতে পাই। ওকে। সেটার পর আমরা কি দেখি, এখানে আমাদের যে একটা ভারতের একটা যে দিল্লি সালতানাত আসে, যেখানে আমরা 4টা 5টা বংশ দেখতে পাই। ঠিক আছে? তাদেরকে পরাজিত করে সর্বশেষ কারা আসে বাংলায়? মুঘলরা আসে। ঠিক আছে? এই যে মুঘলরা আসলো, মুঘলদের পরে, হ্যাঁ, এই যে আমাদের মোটামুটি মুঘলদের যে শাসনামল পর্যন্ত, সেই পর্যন্ত আমরা কি প্রাচীন বাংলার ইতিহাস হিসেবে কি ধারণা করি। ঠিক আছে? তো আমাদের এখানে যে প্রথম যে প্রশ্নটা, সেটা কি, সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্গত ছিল? তো আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো তোমরা একটু জানাও, অনেকে জানিয়েছে আমাকে যে হরিকেল, সি নাম্বারটা। তো আসো আমরা দেখি যে আসলে সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল। তো দেখো, আমি যদি এখানে একটা বাংলাদেশের ম্যাপ আঁকানো ট্রাই করি, ম্যাপটা খুব বেশি ভালো হবে না এখানে, তাও আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, তোমরা একটু জানিও যে ম্যাপটা কেমন হচ্ছে। ওকে। এখানে এই সাইডটা না, খুব বেশি খারাপ কিন্তু হয় নাই, মানে মোটামুটি চালানোর মতো, কাজ চালানোর মতো একটা ম্যাপ হয়েছে। আচ্ছা, দেখো। সো এখানে এটা হচ্ছে কি আমাদের একটা মানে বর্তমান যে বাংলাদেশ, তার একটা ম্যাপ। আর আমরা কিন্তু জানি যে প্রাচীন যে বাংলাটা ছিল সেটা কিন্তু শুধু বাংলাদেশ না, সেটা কি ছিল, সাথে আমাদের ভারতের যে পশ্চিমবঙ্গের পার্টটা, সেটাও কিন্তু মোটামুটি ছিল আমাদের। সো আমরা কিন্তু জানি, তো এই কথাগুলো আসলাম যে আমাদের মোটামুটি কয়টা, 16টা মহাজনপদের আমরা কি নাম খুঁজে পেয়েছি আমাদের প্রাচীন ভারতে আর কি। সো তার মধ্যে আমরা দেখো এখানে আমরা বেশ কয়েকটা জনপদ যেগুলো খুবই ফেমাস, সেগুলো নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা সবাই জানি যে এই সাইডটা আমাদের, হ্যাঁ, এই যে একটা বড় পার্ট বাংলার হচ্ছে, একটা মোটামুটি বড় পার্ট, প্রায় 80%। আচ্ছা, বাংলাদেশকে আমরা কি বলি? নদীমাতৃক দেশ বলি না কেন? নদীমাতৃক কোন ধরনের সমাস বলতো? একটু কমেন্টে জানিয়ে দিবা, এটা কোন ধরনের সমাস? এটা হচ্ছে বহুব্রীহি সমাস। মানে কি, নদী মাতাজার। কেন বাংলাদেশ নদীমাতৃক দেশ কেন? কারণ বাংলাদেশ কিন্তু মানে মোটামুটি 3টা বড় রিভারের যে স্ট্রিম বাংলাদেশে ঢুকেছে, এদিক দিয়ে পদ্মা এসেছে, এদিক দিয়ে ব্রহ্মপুত্র এসেছে, এদিক থেকে কি আমাদের মেঘনা এসেছে। এই 3টা নদী থেকে যে আমাদের পলিমাটি নিয়ে এসেছে নদীগুলা, তার মধ্যে এই পার্ট থেকে আমাদের কিন্তু দেশের 80% ভূমি তৈরি হয়েছে। সেটাকে আমরা কি বলি? এই পার্টটাকে আমরা বলি কি, বঙ্গ। ঠিক আছে? তো আমাদের দেশের একটা মেজর পার্ট কিন্তু কি বঙ্গ জনগোষ্ঠীর অন্তর্গত ছিল। তারপর আমরা কি জানি, আমাদের এই যে এই পার্টটা, আমাদের এই যে বরিশালের পার্টটা, এটা কি নামে পরিচিত ছিল প্রাচীনকালে? চন্দ্রদ্বীপ নামে। ঠিক আছে? এখানে চন্দ্রদ্বীপ নামে কি একটা মোটামুটি বড় সড়ো সাম্রাজ্য ছিল। ঠিক আছে? তারপর আমরা কি জানি, আমাদের যে এই যে পার্টটা, এই যে বড় একটা পার্ট, এই সাইডটাতে, এইটা কি নামে পরিচিত ছিল প্রাচীনকালে? হরিকেল। তো আমরা যখন বলি না অনেক সময় যে আমাদের এই যে সিলেট, তারপর আমরা এই পাশে কি দেখি, আমাদের কি বৃহত্তর চট্টগ্রাম, এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে কি হরিকেল। তো তোমরা মাঝে মাঝে বলো যে এইটুকু যদি হরিকেলে পড়ে, আবার এইটুকু যদি হরিকেলে পড়ে, মাঝে এটুকু কি দোষ করলো? এটা বর্তমানে আমাদের বাংলাদেশের অংশ না, এটা কি বর্তমানে ভারতের কি ত্রিপুরা রাজ্যের অংশ।
ঠিক আছে। সো এইটাও কিন্তু হরিকেলের মধ্যেই পড়ে। সো এটুকু হরিকেল। তারপর এখানে আমাদের আছে কি কুমিল্লার নোয়াখালী অঞ্চলটা। কুমিল্লার নোয়াখালী অঞ্চল কি নামে পরিচিত ছিল? সমতট। ঠিক আছে। তারপর আমরা সবাই জানি না মহাস্থানগড়। মহাস্থানগড়টা কোথায় ছিল? এই যে এই পার্টটাতে আমাদের। ঠিক আছে। এখানে কি আমাদের এই উত্তরাঞ্চল নিয়ে এটা কি ছিল আমাদের? পুন্ড্র। ঠিক আছে। পুন্ড্রের রাজধানী কি ছিল? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এই যে এই পার্টটা। তারপর এদিকে কি ছিল আমাদের? গৌড়। আমরা কি শশাঙ্কের নাম শুনেছি না? শশাঙ্ক কি ছিল? এই যে গৌড়, এই গৌড়ের কি অধিপতি ছিল। ঠিক আছে। সো এরকম ভাবে আমাদের প্রাচীন বাংলার যে 16টা জনপদ ছিল এর মধ্যে আমরা মোটামুটি ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো আমার সিইও বিএড এর জন্য জেনে যেতে হবে। সো আমরা এখানে কি দেখলাম? আমাদের যে প্রাচীন সিলেটটা, এই যে বৃহত্তর সিলেট যদি আমরা দেখি সেটা কিসের অংশ ছিল? আমরা সেটাকে অবশ্যই হরিকেলের অংশ ছিল বলতে পারি। ঠিক আছে। তোমরা অনেকে এর মধ্যে জানিয়ে দিয়েছো। ওকে, তোমরা সবাই আরো যারা আছো তোমরা একটু ক্লাসটা করতে থাকো। ওকে। আচ্ছা, খুলনা বরিশাল ম্যাপ থেকে উধাও বলতেছে ফাহাদ হোসেন। আচ্ছা, মানে ম্যাপ থেকে আসলে মানে আগানোর টাইমে দেখবা যে উধাও হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু আমাদের দেখতে হবে। আচ্ছা আসো, আমাদের যে পরবর্তী প্রশ্নটা সেটা কি, যে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আসে? এই যে আমাদের এটা তোমরা একটু সবাই বলে দাও আসলে তোমাদের মতে কোনটা। ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক ডাউট হয়, তাই না? এটা নিয়ে আমাদের মধ্যে একটা ডাউট থাকাটা নর্মাল। তোমরা অনেকে অনেক কিছু বলছো। ঠিক আছে। সো এটা নিয়ে আমরা অনেক কিছু বলি। অনেকে বলে ব্রিটিশটা আগে এসেছে, অনেকে বলে ব্রিটিশটা পরে এসেছে। কিন্তু আসল জিনিসটা কি আসলে, কিভাবে এসেছে? ঠিক আছে, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা আসলে আমরা একটু দেখি। আমি একটা তোমাদেরকে সিকোয়েন্স দিই। সেটা কি? সেটা হচ্ছে পি ডি বি ডি এফ। ঠিক আছে। এটা একটা সিকোয়েন্স মনে রাখার জন্য। আমি এখন পর্যন্ত যতগুলো সিকোয়েন্স দেখেছি তার মধ্যে আমি যদি সাল টাল পর্যালোচনা করি, তার মধ্যে হচ্ছে এটাই হচ্ছে বেস্ট সিকোয়েন্স। ঠিক আছে। দেখি তোমরা একটু কি কি বলছো, তোমাদেরটা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমাদের এই যে সিকোয়েন্সটা আমরা দিলাম, এখানে পি দিয়ে কি? পর্তুগিজ। তারপরে হচ্ছে আমাদের এখানে ডি দিয়ে কি? এটা হচ্ছে ডাচ। তোমরা জানো যে বাংলায় কিন্তু আগে পর্তুগিজরা এসেছিল, তারপর ডাচরা এসেছিল, তারপর এসেছে কারা? ব্রিটিশরা। তারপর এসেছে কারা? দিনেমাররা বা ড্যানিশরা। ঠিক আছে। মানে ডেনমার্ক থেকে যারা এসেছিল, তারপর এসেছিল কারা? ফ্রেঞ্চরা। ঠিক আছে। সো এখানে আমাদের প্রশ্নটা কি ছিল, যে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা বাংলায় আসে? সেটা যদি আমরা দেখি, সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা? পর্তুগিজরা। এইটা তো আমরা জানলাম। ঠিক আছে। So, আর এইটা আমাদের কোন টপিকের মধ্যে পড়ে? সেটা কি? ব্রিটিশ পিরিয়ড। সো ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু একটু আগে আমরা কি দেখে আসলাম? আমাদের টাইপ 1 যেটা ছিল প্রশ্নে, সেটা কি? বাংলার প্রাচীন ইতিহাস। আমরা প্রাচীন ইতিহাসে কিন্তু একদম দেখিয়ে দিলাম যে কোন কোন টপিক তুমি পড়বা। ঠিক আছে। সো এখানে আমাদের সেকেন্ড যে টপিকটা ব্রিটিশ পিরিয়ডটা, এই ব্রিটিশ পিরিয়ড থেকে তুমি কিভাবে পড়বা? প্রথমত আমাদের পড়ার মতো যে টপিকগুলো আছে সেগুলো একটু দেখো। আমাদের শুরুর দিকে একদম কিভাবে ব্রিটিশরা ক্ষমতাটা নিয়ে নিল। তো সেখানে ক্ষমতা নেওয়ার যে প্রশ্নটা আসে আমাদের, ঠিক আছে, ক্ষমতা নেওয়ার প্রশ্নে আমরা প্রথম দেখবো কোনটা, মানে প্রথম তারা হচ্ছে কাদের থেকে ক্ষমতাটা নিল। ঠিক আছে। সেটা আমরা দেখি যে নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কিভাবে, মানে তারা পলাশীর প্রান্তরে, ঠিক আছে, সিরাজউদ্দৌলার কাছ থেকে কিভাবে পলাশীর প্রান্তরে মানে ক্ষমতাটা নিয়ে নিল। তারপর হচ্ছে ক্ষমতা নেওয়ার পরে আস্তে আস্তে আরো বেশ কিছু কিন্তু ঘটনা ঘটে গিয়েছে। তোমার যে এখানে মাঝে হুট করে মীর জাফরের কিন্তু একটু দেশপ্রেম জাগ্রত হয়। তারপর তার জামাতা মীর কাসিমের কিছু কাহিনী আছে। ঠিক আছে। এইভাবে আমরা আস্তে আস্তে আগাতে থাকি। এরপর হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের পরে আমরা কি দেখতে পাই? সিপাহী বিদ্রোহের পর আমরা দেখতে পাই যে এই যে ক্ষমতাটা, এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রানীর হাতে ক্ষমতা চলে যায়। ব্রিটিশ রাজের হাতে ধরো যে ক্ষমতাটা চলে গেল। তারপর আমরা কি দেখতে পাই? এরপর তোমরা হচ্ছে যে আমরা দেখবো যে বেশ কিছু তোমার এখানে বিদ্রোহ হয়, তারপর বেশ কিছু সংস্কার হয়। এইভাবে তারপর তোমার ধরো যে মানে, ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলো আমরা মানে ব্রিটিশ পিরিয়ড থেকে পড়বো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই মানে ম্যাক্সিমাম ইয়ারেই কিন্তু মানে ব্রিটিশ পিরিয়ড থেকে অনেকগুলো প্রশ্ন আসে। ঠিক আছে। ওকে। ওকে, আমাদের সাথে যুক্ত হচ্ছে তাজা আলী তামান্না। আসসালামু আলাইকুম ভাইয়া। সিইউ ডিএড এর জন্য একটা রুটিন বানিয়ে দেন প্লিজ। ইনশাল্লাহ দিব। তোমরা আপাতত ক্লাসটা করতে থাকো। আর আমাদের যে আজকের যে ক্লাসটা, এটা কিন্তু শুধু তোমার যে সিইউ বিএমইট এমন না, সিইউ ডিএমইট এর জন্য কিন্তু এটা কাজে লাগবে।
ওকে, তারপর দেখো আমাদের যে প্রশ্নটা এরপরে যে ফরাইজি আন্দোলনের নেতা কি কে ছিলেন, ঠিক আছে? তো শুধু এটা না, এখানে একটা টপিক কিন্তু আমি দিয়েছি, টপিক টু তে একটা কিন্তু ব্রিটিশ পিরিয়ড দিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা কি ব্রিটিশ বিরোধী আন্দোলন। ঠিক আছে, এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে কিন্তু সিইউবি ইউনিটে প্রায় প্রতি বছরই একটা হলে প্রশ্ন থাকতেছে। ঠিক আছে, সো আসো আমরা এখানে এটা আগে দেখে নেই যে ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন। তো এখানে দেখো প্রথম অপশনটা কি, মাওলানা কেরামত আলী। মাওলানা কেরামত আলী নামে বাংলাদেশের ইতিহাসে ওইরকম কোনো আসলে ক্যারেক্টার নাই। ঠিক আছে, সেটা আমাদের হবে না। তারপর দেখো মাওলানা আজহার আলী, এটা কিন্তু এরকম কোনো ক্যারেক্টার না। আর হাজী দানেশ আছে, কিন্তু আমরা সবাই জানি কি যে ফরাইজি আন্দোলনটা এটা কি ব্রিটিশ বিরোধী একটা আন্দোলনের অংশ ছিল না? তো এখানে কারা শুরু করেছিল? হাজী শরীয়তুল্লাহ। ঠিক আছে, তো এটা তোমরা অনেক অ্যান্সার দিয়েছো। আমাদের ফাহাদ হোসেন, তারপর হচ্ছে নাইম ইসলাম, তারপর সজীব মুসা তুমি অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, সো এটা আমাদের অ্যান্সারটা হবে কি হাজী শরীয়তুল্লাহ। ওকে, তো তোমরা আমাকে বলো ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিল আর কোন কোন আন্দোলন হয়েছিল। সর্বপ্রথম কোন আন্দোলনটা হয়েছিল দেখি তোমরা যারা ক্লাসে আছো এর মধ্যে। দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে প্রথম যে আন্দোলনটা হয়েছিল সেটা আমাদের কি ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন নিয়ে তোমাদের ডিটেলস একটু জানতে হবে, এই ফকির সন্ন্যাসী আন্দোলনে যে প্রথম মানে কেন হয়েছিল। তোমরা দেখো যে ফকির সন্ন্যাসীরা মানে ওই টাইমটাতে মানে তোমার তারা অস্ত্র রাখতো তাদের কাছে, অস্ত্র রেখে তারা হচ্ছে তোমার ধরো যে মানে মুষ্টি বা ভিক্ষা নেওয়া এক ধরনের। ব্রিটিশরা কি তারা এসেছে এই দেশে, তারা তো জেন্টলম্যান নিজেদেরকে দাবি করে, তারা কি এরকম ভিক্ষা নেওয়া এগুলা কি, প্লাস তারা তারা যখন এই ফকির সন্ন্যাসীরা যখন টাকা তুলতো, তো চাঁদাবাজি টাইপ এক ধরনের। ব্রিটিশদের একটু লস হইতো, এখানে কি লস হইতো, তো ব্রিটিশরা কিন্তু মানে তাদের যে নিজেদের মানে তারা যে ট্যাক্স নিবে, তো সেখানে কিন্তু মানুষের ট্যাক্সের টাকাটা কমে যাচ্ছে। যেখানে ব্রিটিশরা ট্যাক্স পাচ্ছে না, সেখানে এভাবে চাঁদা তুলে ফকির সন্ন্যাসীরা নিচ্ছে। এই কারণে তারা কিন্তু এটাকে অবৈধ ঘোষণা করলো ব্রিটিশরা। এটা অবৈধ ঘোষণা করার পরে তখন হচ্ছে তাদের সাথে একটা মানে ইন্টারেস্টের কারণে কিন্তু একটা ক্ল্যাশ লাগলো প্রথমবার। তো একটা জিনিস দেখো, আমরা কিন্তু সবসময় আমরা যত ক্ল্যাশ গুলো করি সবসময় কিন্তু আমাদের নিজেদের ইন্টারেস্টের জন্য ক্ল্যাশটা করি। দেখো আমাদের দেশে কিন্তু গত 17 বছর একটা স্বৈরাচারী গভর্নমেন্ট ছিল। গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা কেন রাস্তায় নামি নাই? আমাদের ক্ল্যাশ হয় নাই, আমাদের ইন্টারেস্ট, আমাদের মানে ক্ল্যাশ অফ দ্য ইন্টারেস্ট হয় নাই তখন। কিন্তু যখন দেখলাম মানে নিজেদের একটা চাকরি নিয়ে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, আমার ইন্টারেস্ট মানে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না, এখানে কিন্তু আমি নামলাম তখন আমার নিজের ইন্টারেস্ট থেকে। ঠিক আছে, তারপর দেখলা যে স্টুডেন্টরা প্রথম থেকে আন্দোলন করলো, এরপর মানে অন্যান্য নাগরিক সমাজ নামে নাই রাস্তায়, তারা এতই নামতেছে না, না আমার তো কোনো ইন্টারেস্ট নাই। যখন তাদের একজন সন্তান মারা গেল তখন তারা বুঝতে পারলো না আমার তো ইন্টারেস্টে আঘাত লাগতেছে। আমরা মানব জাতি কিন্তু সবসময় আমাদের ইন্টারেস্ট বুঝেই সব কাজগুলা করি। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল। তারপর আর কি কি আন্দোলন হয়েছে দেখো, আমাদের তিতুমিরের, হ্যাঁ, তিতুমির কি কি করেছিল? তিতুমিরের আসল নাম কি? তিতুমির আসল নাম ছিল কি মীর নিসার আলী। তিনি কিন্তু নারিকেল বাড়িয়াতে একটা তোমার হচ্ছে যে আহ বাঁশের কেল্লা বানিয়েছিল। সেই বাঁশের কেল্লাটা বানানো হয়েছিল গোলাম মোহাম্মদের পরিকল্পনা অনুযায়ী। তারা চেয়েছিল যে মোটামুটি ব্রিটিশদের বিরুদ্ধে একটা ছোটখাটো আন্দোলন করবে। তাদের মেইন যে সংগ্রামটা সেটা ছিল হচ্ছে তাদের জমিদারদের বিরুদ্ধে ব্রিটিশদের। ঠিক আছে, তিতুমির এখানে তার যে আন্দোলনটা সেটা আমরা ধরতে পারি। এই বাঁশের কেল্লা এসব নিয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। তারপর তিতুমির আন্দোলনের পর আমাদের কি কি আছে, আর আমাদের দেখো ফরাইজি আন্দোলন আছে। ফরাইজ আন্দোলনে কি এটা হচ্ছে তোমার ফরজ কাজ নিয়েছিল। তো আমরা কিন্তু একটা দেখি একটা জিনিস যে তোমার হাজী শরীয়তুল্লাহ তিনি বলেছিলেন যে কি মানে শুক্রবারে নামাজ পড়ার দরকার নেই। হ্যাঁ, কেন বলেছিলেন, বা শুক্রবারে খুতবা দেওয়ার দরকার নেই, তিনি কিন্তু এই অর্থে বলে নাই। দেখো আমরা তো জানি যখন শুক্রবারে নামাজ পড়া হয় খুতবাতে কিন্তু তোমার হচ্ছে শাসকের মঙ্গল কামনা করে একটা দোয়া করা হয়। ওই টাইমে শাসক কার? তারা তো ব্রিটিশরা, বিধর্মীরা। তো এই সেন্সে উনি ব্যাপারটা বলেছিলেন। ওনার কিন্তু মেইন থিমটা ছিল কি যে যারা হচ্ছে মানে দেশের অন্য একটা জায়গা থেকে দেশে এসে তারা শাসন করতেছে তাদের বিরুদ্ধে তার মেইন কথাটা ছিল। তারপর আমরা কি দেখি এখানে আমাদের আরো আছে সিপাহী বিদ্রোহ আছে। সিপাহী বিদ্রোহটা কত সালে হয়? তোমরা যারা ক্লাসে আছো একটু জানো তো আমাদেরকে, সিপাহী বিদ্রোহটা কত সালে হয়েছে? ওকে, তোমরা একটু জানাতে থাকো আমাদেরকে সিপাহী বিদ্রোহটা কত সালে হয়েছে। ওকে, সিপাহী বিদ্রোহটা হয়েছিল কত সালে?
1857 সাল, ঠিক আছে। তো এটা যদি একটু ছোটখাটো শর্ট স্টোরিটা বলি তোমাদেরকে, তো মোটামুটি ধরো যে 1757 সালে তো ব্রিটিশদের একটা ক্ষমতা আমাদের এখানে শুরু হয়। তো এখানে ব্রিটিশদের আর্মিতে তিনটা ভাগ ছিল। ব্রিটিশদের আর্মি তিনটা ভাগ ছিল, এর মধ্যে একটা ভাগ ছিল হচ্ছে মানে বেঙ্গল আর্মি বা বাংলা, মানে বঙ্গদেশীয় আর্মি, ঠিক আছে। সেই আর্মিতে আবার বাংলাদেশের মানুষজন ছিল না। তো সেখানে আবার মুসলিমদের খুবই প্রাধান্য ছিল, ঠিক আছে, সে মানে ওই পার্টটাতে। তো মুসলিমরা কিন্তু প্রথমবারের মতো ব্রিটিশদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যায়, মানে ম্যাক্সিমাম আর কি মুসলিম ছিল ওই ইউনিটটাতে। তো তারপরে হচ্ছে সিপাহী বিদ্রোহটা শুরু হয়। সিপাহী বিদ্রোহের ফাইনালি আমরা কি হয় সবাই জানি, যে পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে বাহাদুর শাহ জাফর যে ছিল, হ্যাঁ, তিনি মুঘল সম্রাট। এর মধ্যে কিন্তু মুঘল সাম্রাজ্যটাও কিন্তু একদম ধ্বংস হয়ে গেল। ওকে, তো এরকম আমাদের তোমার ধরো যে এই ফকির সন্ন্যাসী আছে, তিতুমিরের আন্দোলন আছে, তারপরে আরো অনেকগুলো আন্দোলনই আছে। আমাদের কিন্তু এই আন্দোলনগুলো করতে হবে। এন্ড একটা মজার ব্যাপার হচ্ছে, চট্টগ্রামে প্রতি বছর যখন প্রশ্নগুলো দেখি না, এখানে একটা স্পেশাল পার্ট, মানে অনেক বেশি প্রশ্ন আসে কয়েকটা জিনিস থেকে। সেটা হচ্ছে কি, তোমার চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের যে ব্রিটিশ আন্দোলনটা ছিল, যেমন প্রীতিলতার আন্দোলন ছিল, ঠিক আছে, প্রীতিলতার আন্দোলন ছিল, তারপর হচ্ছে মাস্টারদা সূর্য সেনের আন্দোলন ছিল, ঠিক আছে। তো এই যে আমাদের, তারপর ক্ষুদিরামের আন্দোলন ছিল, এই ধরনের প্রশ্নগুলা তোমার ধরো যে খুব বেশি আসে চট্টগ্রাম। প্রায় প্রতি বছর আমি যখন চেক করলাম, অ্যানালাইসিস করলাম, এখান থেকে তোমার ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মানে বলা যাচ্ছে যে এইবারও একটা না একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। তো আসো আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানে দেখো, আমাদের এখনকার প্রশ্নটা হচ্ছে, আর টপিকটা হচ্ছে 3 নাম্বার টপিক। সেটার নাম কি, সেটা হচ্ছে কি পাকিস্তানি পিরিয়ড। পাকিস্তানি পিরিয়ড কোনটা? পাকিস্তানি, একটু আগে আমরা যেখানে আসলাম, দেখো আমরা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে আসতেছি। আমরা প্রথমে কি প্রাচীন বাংলার ইতিহাস দেখলাম, তারপর আমরা দেখলাম হচ্ছে কি ব্রিটিশ পিরিয়ডটা, ব্রিটিশের পরে কি আমরা হচ্ছে যে পাকিস্তানি পিরিয়ড, মানে আমাদের যখন তোমার ব্রিটিশ আমাদের এই উপমহাদেশ থেকে চলে গেল, ওইটার পর থেকে আমরা দেখতেছি, ঠিক আছে। তো দেখো, তোমরা একটু সবাই জানিয়ে দিও এখানে যে পাকিস্তানের গণপরিষদের কার্য বিবরণীতে বাংলা ভাষাটা অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন কে? এটা আমরা সবাই তো মোটামুটি জানি যে আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত, উনি কিন্তু প্রথমবারের মতো পাকিস্তানের গণপরিষদে দাবিটা তুলেছিলেন। আচ্ছা, তোমাদের কিন্তু একটা জিনিস নিয়ে একটা ডাউট হয় সবসময়, যে আসলে আমাদের গণপরিষদ জিনিসটা কি, বা গণপরিষদের কাজটা কি, বা গণপরিষদটা আসলে কখন হয়। দেখো, আমরা আমরা কিন্তু দুইটা জিনিসের মানে ধারণা পাই। একটা কি, যে গণপরিষদ, হ্যাঁ, আর আমাদের দেশের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে দেখি না। আমাদের দেখো একটা কি গণপরিষদ, আমাদের এই গণপরিষদটা কখন হয়েছিল, বা পাকিস্তানের গণপরিষদটা কখন হয়েছিল। ধরো, যখন এই পাকিস্তান দেশটা প্রথম স্বাধীন হলো, কত সালে স্বাধীন হয়েছে? 1947 সালে। 1947 সালে স্বাধীন হওয়ার পরে একটা তোমার ধরো যে তখন এই দেশের কিন্তু কোনো কি নাই, সংবিধান নাই। এই সংবিধানটা বানানোর উদ্দেশ্যে এবং একটা নির্বাচন দিয়ে একটা তোমার মানে গভর্নমেন্ট, জনগণের একটা ইলেক্টেড একটা গভর্নমেন্ট বানানোর উদ্দেশ্যে যে জিনিসটা বানানো হয়, সেটা এই যে গণপরিষদ, এক ধরনের আইনসভা। তো এটার মেইন এইমটা কি থাকে? ওদের মেইন এইম থাকে কি, একটা সংবিধান রচনা করা। গণপরিষদের মেইন এইম থাকে কি, একটা সংবিধান রচনা। গণপরিষদের মেইন এইম থাকে কি, একটা সংবিধান রচনা করা, আর একটা কি, একটা নির্বাচন দেওয়া, ঠিক আছে, একটা নির্বাচন দেওয়া, আর হচ্ছে কি একটা সংবিধান রচনা করা। সো পাকিস্তানের এই যে গণপরিষদ, তারা হচ্ছে কি 1947 সাল থেকে একটা সংবিধান বানাতে অনেক তাদের স্ট্রাগল করতে হয়েছিল। তারা মোটামুটি 1956 সালে গিয়ে একটা সংবিধান কি বানাতে পেরেছিল, ঠিক আছে। সো আমরা যখন এই পার্টটা পড়বো, যে আমাদের পাকিস্তানি পিরিয়ড, এখানে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু দেখে আসো। এখানে আমাদের প্রথমত আমাদের দেখতে হবে কি, যে পাকিস্তানের যখন মানে পাকিস্তান এবং ভারত দুটো দেশ আলাদা হয়ে গেল, তখন শেষ দিকে কারা ব্রিটিশ ভাইসরয় ছিল, এবং শেষ দিকে কারা হচ্ছে মানে তোমার পাকিস্তানের প্রথম দিকে যারা প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রধানমন্ত্রী, এসব ব্যাপার স্যাপার তো আছে আমাদের। বাট আমাদের যে মেইন জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কি, 1952 সালে যে ভাষা আন্দোলনটা হলো সেটা, সেখানে আমরা কি কি পড়বে একটু আমি যদি শর্ট বলি, তোমরা যখন ক্লাসটা করবা তোমরা একটু নিজেরাই নোট করে নিবা, ঠিক আছে। এত কিছু তো আসলে মানে এখানে একটা টপিক ভাষা আন্দোলন নিয়ে তোমার 2 ঘন্টা ক্লাস নেওয়া যাবে। সো অনেক জিনিসপত্র আমার জাস্ট মুখে বলতে হবে, তোমাদের লিখে নিতে হবে। আর তোমরা যারা নতুন মাত্র লাইভটাতে জয়েন হয়েছো, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও, যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা দেখতে পারে। এবং তোমরা হচ্ছে যে যারা পিডিএফটা চাও আমাদের এই ক্লাসটা, পিডিএফটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিও সবাই, ঠিক আছে। ওকে, ইতিমধ্যে আমাদের অনেকেই লাইভটা শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ।
ওকে, ঠিক আছে। তো দেখো এখানে যে আমাদের 1952 সালে ভাষা আন্দোলনে স্পেশালি কি কি আসে, ভাষা আন্দোলন টপিকগুলোর মধ্যে কি কি আছে, তোমার প্রথম দিকে কি তমুদ্দুল মজলিস নামে কি একটা সাংস্কৃতিক সংগঠন বানানো হয়, সেটা কে বানায়? প্রফেসর আবুল কাশিম, তিনি এটা বানিয়েছিলেন। তারপর এখান থেকে আস্তে আস্তে আমাদের ভাষা আন্দোলনটা কবে কি হয়েছে, কিভাবে এগিয়েছে। এরপর তোমার হচ্ছে মানে আমি একটা জিনিস খেয়াল করেছি, চট্টগ্রামে কিন্তু তোমার মানে 52 সালে যে সাহিত্য কর্মগুলো আর 71 সালে সাহিত্য কর্মগুলা, সেখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। সেখানে আসতে পারে তোমার যে 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম গান কোনটা, সেটা কি? তোমরা অনেকে বলতে পারো আমার ভাই রক্তে রাঙানো, কিন্তু এটা কিন্তু না। এটা কি হবে? এটা হচ্ছে ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটা হচ্ছে প্রথম গান। তারপর হচ্ছে আমাদের কি আছে, প্রথম হচ্ছে উপন্যাস কোনটা, ঠিক আছে। তারপর তোমার প্রথম নাটক কোনটা? তো কবর নাটকটা কি হয়েছিল? প্রথমবার জেলখানায় প্রকাশিত হয়েছিল এবং তারা মঞ্চস্থ করেছে মুনীর চৌধুরী। তারপর তোমার তারেক ফাল্গুন উপন্যাস জহির রায়হানের, তোমরা যারা পড়নি পড়ে নিতে পারো। তারপর সিনেমা আছে একটা, জীবন থেকে নেয়া। তো এই ধরনের জিনিসগুলো আমরা কি এখানে পড়বো 1952 সাল নিয়ে। তারপর 1952 সালের পর কি পড়বো আমরা, মানে ইম্পর্টেন্ট 1966 সালে এটা কি ছিল আমাদের 6 দফা আন্দোলন। আমাদের 6 দফা আন্দোলনে কি হয়েছিল? 6 দফা আন্দোলনে আমার কয়টা দফা ছিল? 6টা দফা। 6টা দফার মধ্যে 3টা দফা কি বিষয়ক ছিল? অর্থনীতি বিষয়ক, তাই না? 3টা দফা কি ছিল? অর্থনীতি বিষয়ক। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো 6 দফা নিয়ে একটু ভালো মতো। বাঙালি মুক্তির দাবি, মানে আমাদের ম্যাগনা কার্টার মতো এই জিনিসটাকে আমরা বলি। তারপর 1969 কি, 1968 কি হলো? আগরতলা ষড়যন্ত্র মামলা হলো। তারপর আমরা কি দেখি এখানে 1969 কি হলো? তোমরা একটা বলো তো 1969 কি হয়েছে? যারা আছো একটু জানাও দেখি, তোমরা ক্লাসে কারা কারা জয়েন করছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে ক্লাসে আছে। আচ্ছা, এখানে আমরা দেখবো যে আমাদের তারপর হচ্ছে কি 1970 যে আমাদের নির্বাচন হয়েছিল দুইটা, 1969 গণ অভ্যুত্থান নিয়ে আমরা ভালো মতো জানবো। তারপর 1970 যে নির্বাচন হয়েছিল, একটা জাতীয় পরিষদ হয়েছিল, তারপর একটা প্রাদেশিক নির্বাচন হয়েছিল। সো আমাদের এই যে এখানে পাকিস্তান পিরিয়ডটা আছে, এই যে ব্যাপারগুলো যদি আমরা মোরাললেস একটু জেনে যাই, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো এই পার্টটাতে। তারপর আমরা যদি আমাদের 4 নাম্বার টপিকে যাই, আমাদের 4 নাম্বার যে টপিকটা এখানে আছে, আমাদের 4 নাম্বার টপিকটা মোটামুটি মুক্তিযুদ্ধ। এটা নিয়ে কিন্তু আমরা সবসময় পড়ি। মুক্তিযুদ্ধ টপিকটা আমরা ছোটবেলা থেকে আমাদের যে বিজিএস বইটা ছিল সেখান থেকে আমরা পড়ে আসতেছি। মানে ইতিহাস তো ইতিহাস আসলে, তাই না? তো একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে আমরা আসলে দেখো, আমরা অনেকে প্রশ্ন করি না যে আমাদেরকে কেন ভুল ইতিহাস পড়ানো হয়, ইতিহাস কেন আমাদেরকে ঠিকঠাক পড়ানো হয় না। আসলে আমরা কি আসলে জানি যে ইতিহাস জিনিসটা কি, বা ইতিহাসকে আমরা সংজ্ঞায়িত যদি করি, ইতিহাসের সংজ্ঞাটা কি আসলে? ইতিহাস হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট, ঠিক আছে, মানে লিখিত একটা দলিল। সো তুমি এটাকে মানে ভুল ভাবে লিখো নাকি সঠিক ভাবে লিখো, সেটা কিন্তু ইস্যু না, ঠিক আছে। মানে আমি বলতেছি না মানে তোমরা যারা ভবিষ্যৎ ইতিহাসবিদ হবা তোমরা ভুল লিখবা, এটাই শোনো। ইতিহাস কিন্তু মানে যুগে যুগে বিকৃত হয়েছে। তুমি দেখবা যে আমাদের বর্তমান ইতিহাসে যাদেরকে আমরা হিরো হিসেবে দেখি, সেও কিন্তু বাস্তবে ভিলেন থাকতে পারে। এরকম একটা এক্সাম্পল তোমাকে আমি দেই, যেমন সিরাজউদ্দৌলাকে আমরা কি খুব হিরো হিসেবে দেখি, মির্জাফরকে আমরা ভিলেন হিসেবে দেখি। কিন্তু এইখানে এই ইস্যুটা নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক রকমের বিভিন্ন রাইটার বিভিন্ন কিন্তু তাদের মতামত আছে, মতভেদ আছে। কিন্তু সেটা কিন্তু আমাদের এখন জাস্টিফাই করার কোনো উপায় নাই। এটা একটা লিখিত দলিল। ম্যাক্সিমাম রাইটাররা বা ম্যাক্সিমাম মানুষজন যেদিকে লিখেছে বা, তো আমরা দেখাচ্ছিলাম আমাদের এখানে আমাদের টাইপ 5 ছিল, টপিক 5, আমরা 5 নাম্বার টপিকে ছিলাম। সেখানে আমাদের দেখা মুক্তিযুদ্ধ, সাহিত্য এবং চলচ্চিত্র ভাস্কর্য যে টপিকটা ছিল। এখানে আমরা দেখি যে একটা কবিতা, সেপ্টেম্বর 1 যশোর বুক। এই কবিতাটি রচয়িতা কে? ঠিক আছে, এই কবিতার রচয়িতাকে আমরা সবাই এটা জানি, অ্যালান গিন্সবার্গ। একটু আগে আমরা এখানে বন্ধ হয়ে গেছিল আমাদের লাইভ ক্লাসটা। তো এই রিলেটেড আমাদের আসলে বিদেশি আর কারা আমাদের মুক্তিযুদ্ধের ভূমিকা রেখেছে, বা আমাদের এই ধরনের সাহিত্য আর কি কি আছে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের আরো ভালো মতো পড়তে হবে। যেমন ধরো এখানে আমাদের জর্জ হ্যারিসনের নাম লেখা আছে। জর্জ হ্যারিসন আমাদের আর কিসের ভূমিকা রেখেছিল? যেমন আমরা জানি যে আমাদের দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। তো এই রিলেটেড আমাদের যত ইনফরমেশন সেগুলো জেনে যেতে হবে। যেমন এখানে যে ব্যান্ডটা তোমার হচ্ছে পারফর্ম করেছে, সেটার নাম কি ছিল? বিটলস, ঠিক আছে। এখানে আর কে কে ছিল এটার সাথে কানেক্টেড? যেমন বব ডিলান এটার সাথে কানেক্টেড ছিল, সে কিন্তু নোবেলও পেয়েছে বেশ কিছুদিন আগে, 2016 সালের দিকে। সরি। তারপর হচ্ছে এখানে কে ছিল আর, পণ্ডিত রবিশঙ্কর ছিল বিখ্যাত সেটা বাদক।
ঠিক আছে। তো এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের জেনে যেতে হবে। আর আরো কিছু আমরা যদি জানি তোমার ধরো যে এই রিলেটেড আরো মুক্তিযুদ্ধ related আর কি কি রাইটিং আছে, যেমন আমাদের কয়েকটা বইয়ের নাম কিন্তু আছে, যেমন বাংলাদেশ, লিগ্যাসি অফ ব্লাড, এটা আছে। এরপর আরো কয়েকটা বই আছে, ক্রুয়েল বার্ত বাংলাদেশ, ক্রুয়েল বার্ত অফ বাংলাদেশ। তারপর আছে দ্য রেপ অফ বাংলাদেশ। ওকে। সো আমাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু পড়ে যেতে হবে, মুক্তিযুদ্ধ রেডিও চলচ্চিত্র ভাস্কর যা যা আছে সব। তো আমরা এরপরে যে আমাদের প্রশ্নটা সেটা হচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে। আর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সংবিধান ও জাতীয় সংসদ। ঠিক আছে। তো এটা আমাদের টপিকের মধ্যে পড়ে। আচ্ছা তোমরা একটু বলো দেখি তোমরা কেউ জানো কিনা। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে এই প্রশ্নটা কি হতে পারে। তোমরা একটু আমাদেরকে জানাও যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে। তোমরা একটু জানাও, তোমরা লাইভে আছো, তোমরা একটু আমাকে জানিয়ে দাও। আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য। তোমরা একটু জানাও। তোমরা একটু রেসপন্স করো, তাহলে হচ্ছে আমার জন্য আরো ইজি হবে ব্যাপারটা, ক্লাসটাকে কেন কন্টিনিউ করাটা। ওকে। ওকে। আচ্ছা আমাদের লাইভ ক্লাসটা একটু আগে বন্ধ হয়ে গেছিল বেশ কিছু কারণে, জন্য আমরা খুব বেশি আসলে দুঃখিত। অনেকে ক্লাসটা পড়ছিল এরকম ধরে, অনেকে এখন আরো নাই। আচ্ছা। ওকে, অনেক দেখা দিয়েছে বি। ওকে, ক্লাসে নেতা দিয়েছে বি। আমরা একটু ওয়েট করি আর কি আছে কিনা আমাদের ক্লাসে। তো দেখো, আমরা শুধু অ্যান্সার দিতে চাবো, আমরা টপিকটা আলোচনা করি যে আমাদের এখানে যে টপিকটা সেটা কি। আমাদের টপিকটা হচ্ছে সংবিধান এবং জাতীয় সংসদ। ঠিক আছে, এই সংবিধান এবং জাতীয় সংসদ থেকে সিইউ ইউনিটে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। ঠিক আছে, এবং প্রতি বছর কিন্তু একটা প্রশ্ন আসে। তো আমাদের আমরা সংবিধান একটু আলোচনা করতে থাকি, তোমাকে প্রশ্নটা। যেমন ধরো আমাদের টপিকটা আছে কি সংবিধান। ঠিক আছে, সংবিধান থেকে আমাদের আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। সংবিধান আমরা কি জানি, সংবিধান হচ্ছে দুই ধরনের। একটা কি লিখিত সংবিধান, আরেকটা কি অলিখিত সংবিধান। ঠিক আছে, সংবিধান দুই ধরনের আমরা এটা জানি। আমরা সবাই জানি বাংলাদেশের সংবিধান নাকি লিখিত সংবিধানের মধ্যে পড়ে। তাছাড়া হচ্ছে আমাদের সংবিধানটা মানে কখন আমরা তৈরি করেছিলাম, আমরা সবাই জানি যে 1972 সালে আমাদের সংবিধানটা প্রচিত হয়েছিল। আমাদের সংবিধান রচনা একটা কমিটি বানানো হয়েছিল। সংবিধান রচনা কমিটিতে সদস্য কজন ছিল, 36 জন। ঠিক আছে, এর মধ্যে 33 জন সদস্য ছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের। সে রাজনৈতিক দলের নাম কি? বাংলাদেশ আওয়ামী লীগের। ঠিক আছে, শুধু একজন সদস্যটাই তোমার হচ্ছে বাইরে ছিল, সে হচ্ছে কি সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, একজন সদস্য বাইরে ছিল, সে কি সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে সাউন্ড ভালো না, আমি দেখি আমার মাইকটা কানেক্টেড আছে কিনা। মাইক তো কানেক্টেড থাকার কথা। আচ্ছা, তোমরা আরো যারা আছো তোমরা একটু বলতো যে সাউন্ডটা আসলে কেমন শোনা হচ্ছে, মানে সাউন্ড কি বেশি প্রবলেম হচ্ছে সাউন্ডে। অন্যান্য যারা আছো একটু জানো তো আমাকে, সাউন্ডে কি বেশি প্রবলেম হচ্ছে কিনা। একটু জানাও আমাকে। আমি একটু ওয়েট করি, সাউন্ড ছাড়া আসলে ক্লাসটা ঠিক মতো করা যায় না। মানে ক্লাস আসলে খুবই কষ্ট হয় সাউন্ড ছাড়া ক্লাসটা করতে। তোমরা যারা আছো একটু কমেন্টে জানাও আমাকে যে সাউন্ড কেমন শোনা হচ্ছে। আচ্ছা, আমি আমার একটা ডিভাইস একটু দেখি আসলে সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা আছো একটু জানাতে থাকো আমাকে যে সাউন্ডটা কেমন। আমি সাউন্ড ফিক্স করে আবার ক্লাসটা শুরু করি, জানা হলে আসলে তখন তুমি ক্লাসটা কন্টিনিউ করা যায় না। তোমরা একটু জানাও সবাই।
আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করি। এখন সাউন্ডটা মনে হয় একটু মানে আঘাত ভালো হচ্ছে। দেখো আমাদের এখানে আমাদের এই যে সংবিধান দত্ত ছিল, তিনি হচ্ছে একজন ছিল শুধু একটা নির্দিষ্ট দলের না। ঠিক আছে, আমাদের সংবিধানে আরো অনেক কিছু আছে। আমাদের সংবিধানে যেমন ধরো যে মূলনীতি কয়টা, সংবিধানের মূলনীতি কয়টা, আমরা জানি আমাদের সংবিধানের মূলনীতি কয়টা, চারটা। তারপর হচ্ছে আমাদের সংবিধানে তোমার ধরো যে অনুচ্ছেদ কতগুলো আছে, তারপর আমাদের সংবিধানে কতবার সংশোধনী হয়েছে, তারপর তফসিল কয়টা আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সংবিধান নিয়ে পড়ে যেতে হবে। ঠিক আছে, শুধু এগুলোই না, তুমি দেখবা আসলে এখন বর্তমান অবস্থা আমরা জানি এই তফসিলটা, তফসিল মানে কি, কোন কিছু আলোচনা। ঠিক আছে, আমাদের সঙ্গে তফসিল কয়টা, সাতটা। যে সাতটা তফসিলের মধ্যে কোন তফসিলে আমাদের দেশের ক্রান্তীয় মানে ক্রান্তিকালের কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, সেইগুলা। ওকে, তো দেখো এখানে আমরা যদি দেখি যে প্রশ্ন ছিল কোন সংশোধনী মাধ্যমে বিলুপ্ত হয়। তা আমাদের সংবিধানের একটা কথা আছে যে আমাদের সংবিধানটা হচ্ছে তোমার দুষ্পরিবর্তন। ঠিক আছে, মানে এটা পরিবর্তন করা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, আমাদের সংবিধান হচ্ছে মানে এতবার কাটাছেড়া করা হয়েছে, মানে যে কোনো সরকার এসেছে তাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তারা তাদের ইচ্ছা মতো যখন তখন সংবিধানটাকে কি পরিবর্তন করেছে। তো এখন পর্যন্ত টোটাল 17 বার পরিবর্তন করা হয়েছে সংবিধানটা। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমাদের 15 নভেম্বর তারিখে কিন্তু আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা শুরু করা হয়েছিল একবার, সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। ওকে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যদি একটা ইলেকশন হয়, তাহলে কি যারা যে ক্ষমতাসীন দল তার জন্য কিন্তু ভয়ের ব্যাপার না, সে কি ভোট চুরি করতে পারবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছে যে সাউন্ডের প্রবলেম নাই। ওকে, তোমরা হচ্ছে মানে যাদের অনেকে বলছে সাউন্ডের ম্যাক্সিমাম বলছে সাউন্ডের প্রবলেম নাই, সন্ধ্যা সময় কন্টিনিউ করি একটু। আমাদের ক্লাসে আমাদের বড় একটা পার্ট বাকি আছে। ওকে, দেখো তো একটা জিনিস হচ্ছে আমাদের এই সেম টপিকটা হচ্ছে সংবিধান এবং জাতীয় সংসদ। আমাদের দেখো সংবিধান এবং জাতীয় সংসদ টপিকটা, এখানে আমরা জাতীয় সংসদ নিয়ে যদি দেখি, তো আমাদের জাতীয় সংসদে দেখো যে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআন হয় কতজন। ঠিক আছে, কোরআন হয় মানে কি, কোরআন জিনিসটা কি আসল, সেটা এখানে কি সাহিত্য দেওয়া। ঠিক আছে, সো আমাদের তুমি দেখো জাতীয় সংসদে কোরআন মানে কি সাহিত্য, মানে তুমি হচ্ছে একটা অধিবেশন শুরু করার জন্য তোমার আসলে কতজন মেম্বার দরকার আমাদের জাতীয় সংসদে। এটা ধরো আমি আজকে লাইভ ক্লাসটা করছি, আমাদের লাইভ ক্লাসটা করার টাইম আমি বললাম যে আমি হচ্ছে এতজন স্টুডেন্ট না থাকলে আজকে লাইভ ক্লাসটা করি না, জিনিসটা হচ্ছে এরকম। তো আমাদের জাতীয় সংসদ নিয়ে আর যে যে বিষয় জানা দরকার, সেগুলো তুমি দেখো যে একটা জিনিস আমাদের একটা নাম আছে যে অ্যামিকাস কুইরি। কয়েকটা নাম আমরা জানবো এখন। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি আমাদের আদালতের বন্ধু। অ্যামিকাস কুইরি মানে কি, আদালতের বন্ধু। ঠিক আছে, এটা আমরা কি বলছি, একটা হচ্ছে বিজ্ঞ আইনজীবীদের প্যানেল। ঠিক আছে, যে প্যানেল হচ্ছে তোমার মানে আদালতকে সবসময় তোমার হচ্ছে জ্ঞান বুদ্ধি দিয়ে গ্রেপ্তার করে, তোমার ঝামেলা সিচুয়েশন আসলে বা এরকম কিছু আসলে সেটা। ঠিক আছে, আরো একটা আমরা দেখি যেমন হলো স্লো প্রসিং, স্লো প্রসিং। স্লো প্রসিং জিনিসটা কি, স্লো প্রসিং মানে হচ্ছে ধরো তুমি একটা রাজনৈতিক দল, তুমি এখন অন্য একটা রাজনৈতিক দল চলে যাবা, সেটাই কি বলা যায়, মানে অন্য একটা দলে চলে যাওয়া, সেটাকে আমরা কি বলি, ফ্লোর প্রসিং। এবার দেখো আমরা একটা তান্ত্রিক আমরা দেখি এখানে কাস্টিং বোর্ড, কাস্টিং বোর্ড। জাতীয় সংসদের কাস্টিং বোর্ড কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে স্পিকারিং বোর্ড। ঠিক আছে, জাতীয় সংসদে আমাদের যে স্পিকারিং যে বোর্ডটা আছে, স্পিকার যে বোর্ডটা আছে সেটাকে আমরা কি বলি, কাস্টিং বোর্ড। ঠিক আছে, তো আমাদের জাতীয় সংসদ নিয়ে এই ধরনের ইনফরমেশন আমাদের জানতে হবে। ওকে, তারপর দেখো আমাদের আরো বেশ কিছু তোমার অভিশংসন, ইমপিচমেন্ট। ঠিক আছে, এইসব ব্যাপার। অভিশংসন এটা একটা কাইন্ড শব্দ আছে, সেটা কি ইমপিচমেন্ট। ঠিক আছে, তো আমাদের লাইভ ক্লাস হয়ে ছিল আসলে একবার ডিসকান্টিনিউ হওয়ার পর আমি হয়তো বা ভেবেছি আর ক্লাস হবে না। আচ্ছা, সমস্যা দিকে যাই, তোমরা জানা আছো, তোমাদেরকে নিয়ে আমরা আজকে ক্লাসে কন্টিনিউ করবো। ঠিক আছে, তোমরা যারা ক্লাসে মিস করবে কাইন্ডলি ক্লাসে একটু শেয়ার দিয়ে দাও, যাতে আমরা যারা অন্যান্য যারা আছে তারা যাতে একটু দেখতে পারি, মানে তারা যাতে ক্লাসটা দেখতে পারে। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আরো ভালো মতো দিতে পারবো। ওকে, তোমরা যারা আছো একটু ক্লাসটাকে শেয়ার করে দাও অন্য সবার সাথে।
আজকে আসলে আমি আমাদের খেয়াল ছিল না, শেষ হয়ে ফার্স্ট তারাবি নামাজ হবে তো আসলে রাতে ক্লাসটা নেওয়ার কথা ছিল। অনেকে আবার রাতের জন্য রেডি ছিল, কিন্তু ওই সন্ধ্যায় আসলে দেওয়া হচ্ছে। Okay? Okay. আসো আমরা আবার কন্টিনিউ করি, দেখি তোমরা। ওকে, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত কবে হবে? ঠিক আছে, পরবর্তী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের দেখো টপিক 7, আমাদের 7 নম্বর টপিক হচ্ছে চট্টগ্রামের বিনিয়োগী প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি খেলাধুলা নিয়ে। ঠিক আছে, খেলাধুলা নিয়ে দেখো এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আসে এই ধরনের যে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে। তো আমরা খুব দেখি যে পরবর্তী কবে অনুষ্ঠিত হবে, 2000 সালে, 26 সালে হবে, তারপরে 2030 সালে কোথায় হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি আসে চট্টগ্রামের বিএনএ। বা আমাদের যদি এখন খেলাধুলা নিয়ে দেখো, আমাদের রিসেন্টলি আমাদের তোমার হচ্ছে কত বছর আমাদের মেয়েরা, ঠিক আছে, সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছে, সাফ উমেন্স চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, আমাদের মেয়েরা কি সাফ উমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছে। তারপর যদি আমরা দেখি আরো কিছু যে আমাদের ছেলেরা কিন্তু কি এশিয়া কাপে জিতেছে ক্রিকেটে। ঠিক আছে, এইগুলো এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে ক্রিকেট যে টুর্নামেন্ট গুলা, তোমার ক্রিকেট এন্ড ফুটবল টুর্নামেন্ট এগুলো হচ্ছে সামনে কোথায় হবে, নেক্সট উইকেন্ডটা যেগুলো হচ্ছে ঘোষণা করা হয়েছে, ক্রিকেট এন্ড ফুটবল ফিউচার টুর্নামেন্টস। ঠিক আছে, এগুলো কোথায় হবে? ওকে, এখানে দেখো আমাদের ঘোষণা যে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে, সেটা তো আমরা জানতে পারি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। ঠিক আছে, এটা আমাদের নেক্সট বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে এখানে, তো 2026 সালে। আসলে এখন আমরা একটু সময় দিকে যাই, তোমরা কমেন্ট করে জানাচ্ছ আমাদেরকে। আচ্ছা, দেখো এখানে এখন আমাদেরকে অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ পদক পাওয়া খেলোয়াড় কে? সেখানে দেখো আমাদের ইতিহাস অপশন হোসাইন বোল্ট, মাইকেল ফেলপস, মাইকেল গ্যাসোলিন, কিয়ান ইয়াং। ঠিক আছে, এগুলোতে দেওয়া আছে আমাদের। তো আমরা কিন্তু অনেকেই মানে হুসাইন বোল্ট অ্যান্সার করতে পারি, বা এই দুটো কিন্তু আমাদের সেরা করছিলাম না। সো এটা হবে কি মাইকেল ফেলপস, আমরা সবাই জানি অলিম্পিকে কিন্তু সবচেয়ে বেশি স্বর্ণ পদক, 23টার মতো স্বর্ণ পদক পেয়েছিলেন। ঠিক আছে, ওকে। তো এই রিলেটেড অনেক প্রশ্ন আসতেই পারে আমাদের, সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, অলিম্পিক রিলেটেড বা রিসেন্ট যে কোনো গেমস যেমন হয়েছে খেলাধুলার মধ্যে, রিসেন্ট টুর্নামেন্টস। ওকে, সেইটা প্রশ্ন আমরা একটু রেখে যাবো বলার মতো চট্টগ্রামের ইভেন্টের জন্য। এরপর সামনে যদি আমরা লিখে দেয়, সেটা হচ্ছে যে ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত। Okay? So আমাদের কিন্তু এখানে যে আমাদের টপিকটা সেটা হচ্ছে কি আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, এটাই বলা হয় যে আমাদের কাছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সেটা আমাদের আন্তর্জাতিক সংস্থার মধ্যে কোনগুলো আছে? তো আমাদের এখন যদি ভ্যাকেন্সি তাহলে একটু এই প্রশ্ন, তোমরা একটু এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে যদি থাকো, আমরা হচ্ছে আলোচনা করি। তো আন্তর্জাতিক সংস্থার মধ্যে আমরা সবাই জানি সর্বপ্রথম আমাদের কি হয়েছিল, লিগ অফ নেশনস। লিগ অফ নেশন, ঠিক আছে। তো লিগ অফ নেশনস কত সালে হয়েছিল? 1920 সালে। সেই লিগ অফ নেশনস থেকে আমাদের কি ইউনাইটেড নেশনস বা ইউএন এটা আসলো। তো এই হচ্ছে কি আমাদের অনেক কিছু সংস্থা আছে, আমাদের তো অর্থনৈতিক সংস্থা বলো, তারপর জাতীয় আন্তর্জাতিক সংস্থা বলো, এই ধরনের সব ধরনের সংস্থাগুলো আছে। যেমন আমাদের এলাকা ভিত্তিক আছে, যেমন স্যার। ঠিক আছে, তো বর্তমানে কি কোন সংস্থাগুলো বেশি ফেমাস আছে, যেমন ধরো ন্যাটো। ন্যাটোতে জয়েন করা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে না। ন্যাটোতে জয়েন করা নিয়ে কি একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে ওয়ার্ল্ডে বর্তমানে, কি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা, সেটা কি ন্যাটোতে জয়েন করা নিয়ে কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করবে, এই সংস্থাগুলো সবাই একটু বলবা। মানে মোটামুটি চট্টগ্রাম সংস্থা থেকে একটা বছর আসবে প্রতি বছর। তো আমরা যদি দেখি এরপর আসছে কোথায়, গ্রিসে আমরা সবাই কি জানি অর্থনৈতিক জোট অনেক বড়। এটা কি তোমার যেটা সব ছিল ব্রাজিল, তারপর রাশিয়া, ইন্ডিয়া, তারপর তোমার চায়না, সাউথ আফ্রিকা, এইটা। তো এটা হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, সাংহাই, চায়না। ঠিক আছে, তো এই যে অন্যান্য সংস্থাগুলো আছে আমাদের সবগুলোই দিয়ে উপরে করতে হবে। তারপর দেখতে হবে আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা কি আলোচিত বিপ্লব এবং যুদ্ধ। তো আমাদের কিন্তু আলোচিত বিপ্লব এবং যুদ্ধ থেকে অনেক বেশি প্রশ্ন আসে এটাতে। ঠিক আছে, আমাদের এই সিভিল অনেক প্রশ্ন আসো, সেরকম তোমার আমাদের বিপ্লব থেকে যে প্রশ্নগুলো আসে,
তার মধ্যে দেখো আমাদের এখানে রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়। তো আমরা সবাই জানি বিপ্লব ছিল কবে, 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধের মাঝে কিন্তু রুশ বিপ্লব হয়েছে। সেখানে কি রুশ বিপ্লবের পরে কি হয়, রাশিয়াতে কি চাপ প্রদর্শনী পতন হয় না, যে রাজা সাম্রাজ্য ছিল সেটা কি পতন হয়, এবং এগারো উত্থান হয়, কমিউনিস্টদের উত্থান হয়। তো এরকম আমাদের আরো কয়েকটা বিপ্লব নিয়ে যদি আমরা জানতে চাই, আমাদের কোন কোন বিপ্লব নিয়ে বলতে হবে, যেমন আমাদের কি ফরাসি বিপ্লব আছে, ফরাসি বিপ্লব। তারপর কি আছে আমাদের ফরাসি বিপ্লবের পরে আছে হচ্ছে তোমার ধরো যে রুশ বিপ্লবটা আছে, এগুলো আমরা জানতে হবে। তারপর আমাদের রেনেসা আছে, রেনেসা সেখানে জানতে হবে। তারপর হচ্ছে তোমার রিফরমেশন আছে, রিফরমেশন বিপ্লব আছে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি আমাদের কি আরো বসন্ত আমেরিকার বিপ্লব আছে, সেটা আমাদের তুমি তাদের আরো বসন্ত, ওকে, এটা আমাদের দেখতে হবে একটু। তারপর যদি আমরা দেখি আরো বসন্তের পরে আমাদের কি আছে, আরো বসন্ত আন্দোলনে কিন্তু প্রত্যেক দেশে বিভিন্ন দেশের জন্য বলা হয়। যেমন তোমার 3 দেশের বলা হয় কি দুই বিপ্লব, তারপর তোমার বিষয় বলা হয় কি নীল বিপ্লব, তারপর তোমার হচ্ছে লিবিয়া থেকে বলা হয় গ্রিন বিপ্লব। এই যে আমাদের বিভিন্ন বিপ্লব গুলো, আবার চীনে আছে কি সাংস্কৃতিক বিপ্লব। চীনে কিন্তু সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল একটা, আইডি কি হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই কয়েকটা বিপ্লব নিয়ে একদম ডিটেলস জেনে যেতে হবে, ঠিক আছে। এরপর দেখো চট্টগ্রাম বিএমএ আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা আসে, সেটা হচ্ছে কি যে আলোচিত যুদ্ধ বিপ্লব আনতে একটা জিনিস, সেটা হচ্ছে কি ইসলামের যে কয়টা যুদ্ধ হয়েছে সেই কয়টা নিয়ে খুব বেশি প্রশ্ন আছে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন হয়েছে উহুদের যুদ্ধ কত সালে সংঘটিত হয়, তোমরা কি জানো? তোমার কমেন্টে সবাই একটু জানাতে থাকো, যারা এটা জানো সবাই একটু জানাতে থাকো, যারা ক্লাসে আছো। আচ্ছা দেখো আমাদের উহুদের যুদ্ধটা কবে হয়, 625 সাল, ঠিক আছে। এটা সবটা এইগুলা আর কি কি আসতে পারে, আমাদের কোন কোনগুলা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখুন আমাদের কয়েকদিন ইসলামের খুবই ফেমাস যুদ্ধ হচ্ছে, যেমন বদর, খন্দক, হুনাইন। এই যে আমাদের যুদ্ধগুলা, এই যুদ্ধগুলো হচ্ছে কোনটা কত সালে হয়েছে তুমি একদম ভালো মতো ধরে ধরে পড়ে এগুলো যাবা, ঠিক আছে। এগুলো থেকে একটা প্রশ্ন থাকবেই চট্টগ্রামের ইউনিটে। তারপর যদি আমরা সামনের দিকে যাই, দেখো যে প্রথম পত্রিকা প্রচলিত হয় কোন সভ্যতায়, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই প্রশ্ন দিয়েছে কোন টাইপ থেকে, সভ্যতায়। আমরা 10 নম্বর টপিকে আমরা নিয়ে এসেছি, এটা হচ্ছে সভ্যতা মানে বিশ্ব সভ্যতা যেটা। তো আমাদের এখানে সর্বপ্রথম পত্রিকা ছিল কি ব্যাবিলনীয় সভ্যতা, ঠিক আছে। প্রথম হচ্ছে কোনটাই ব্যাবিলনীয় সভ্যতা। তো এখানে আমাদের আর কি কি প্রশ্ন আসতে পারে, এই যে দেখো আমাদের এই যে বিশ্ব সভ্যতাটা, এখান থেকে দেখো আমাদের যে প্রথম যে সভ্যতা সেটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কি মেসোপটেমিয়া সভ্যতা না, মেসোপটেমিয়া সভ্যতা, এটা ছিল আমাদের প্রথম। এই মেসোপটেমিয়া সভ্যতাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, সেটা কি কি ছিল, যে সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালোডীয়, একটা ছিল কি অ্যাশিরীয়, অ্যাশিরীয়, ঠিক আছে। এটা একটা সভ্যতা ছিল, মেসোপটেমিয়া ছিল। তারপর আমরা জানি কি মিশরীয় সভ্যতা আছে, মিশরীয় সভ্যতা। তারপর আর কি কি আছে, ইনকা আছে, তারপর থেকে মায়া সভ্যতা আছে, তারপর আছে কি সভ্যতা আছে, তারপর রোমান সভ্যতা আছে, তারপরে চৈনিক সভ্যতা আছে, ঠিক আছে। এই যে আমাদের যত সভ্যতা আর অনেক তোমার সিন্ধু সভ্যতা, এই সব সভ্যতা আমি কিন্তু মোটামুটি ইন ডিটেলস পড়ে যেতে হবে, ঠিক আছে। ইন ডিটেলস পড়ে গেলে আমরা মোটামুটি এখান থেকে একটা ভালো পরিমাণ জিনিস কমন পাবো পরীক্ষাতে, আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ, ওকে। তারপরে আমরা এখানে যদি সামনে আগে আরো আর কি কি আমাদের মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখে, এখানে আসলে সালে হচ্ছে তারিখ হবে
দেখো, আমরা সবাই জানি যে আমাদের বাঙালির দিবসটা 10ই ডিসেম্বর। So আমাদের এই অপেক্ষা কি যে আসলে দিবস, ঠিক আছে? আমাদের কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট দিবস আছে, সেগুলো থেকে কিন্তু চট্টগ্রামের বিএমএতে প্রায় প্রতি বছর পর আসছে। সেই দিবসে কিন্তু এই বছর আমাদের যদি ইম্পর্টেন্ট করি, দেখো আবু সাইদ অবিস্মৃত হয়েছে, এবং কি আবু সাইদ আবু সাইদ অবিস্মৃত হয়েছে, সেটা আমাদের ইম্পর্টেন্ট এবার 16 জুলাই। এই জিনিসটা তোমরা দেখে যেতে হবে, আবু সাইদ দিবস দিয়ে দিতে পারি। তাছাড়াও দেখো, আর যে কোনো ইম্পর্টেন্ট দিবস আমাদের পরীক্ষায় আসে, যেমন ধরো যে পরিবেশ দিবস, পরিবেশ দিবস আছে। তারপরে দেখো যে 14ই ফেব্রুয়ারি কি সুন্দরবন দিবস আছে। তারপর হচ্ছে দেখো মাদার ডেতে একটা হট ইস্যু তৈরি হয়, এই যে আদিবাসী না ক্ষুদ্র গোষ্ঠী, এরকম তোমার হচ্ছে নয়া গোষ্ঠী আদিবাসী হয়ে গেছে। আগে কিন্তু অনেক ধরনের দিবস মানত, শিশু দিবস, শেখ মুজিবুর রহমানের কাছে শেখ হাসিনা, জামাল কামাল, শেখ হাসিনা দিবস, অনেক ধরনের দিবস ছিল, ঠিক আছে? তো এই ধরনের দিবস কিন্তু এখন কি বর্তমানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, মানে বাতিল করে দেওয়া হয়েছে। তো এই ধরনের দিবস থেকে আর এইভাবে প্রশ্ন আসে না এখন। ওকে, ঠিক আছে। তো দেখো তোমরা অনেকেই ক্লাসে আসবে, তোমরা বেশ কয়েকজন, তোমরা এখন 2 বছর। ওকে, আচ্ছা, এখন বাইকটা আমাদেরকে যাই এখন। এরপরে যে আমাদের টপিকটা, সেটা হচ্ছে কি টপিক বারো, সংযুক্তকারী, পৃথককারী, প্রণালী, ভিত এবং লাইন, এরকম জিনিস করবে। ওকে, তো দেখো এইখান থেকে কিন্তু খুবই মানে প্রশ্ন আসে এই টপিক থেকে, যে এই কোন লাইন দ্বারা কোন দুইটা দেশ কানেক্ট হয়েছে, কোন দুইটা দেশের কি হয়েছে, এরকম। তো দেখো এই প্রশ্নটা তুমি অ্যান্সার দিয়ে দেবো, লাইনে আসবে যে লেবানন ও ইসরায়েলকে পৃথক করেছে, কোন লাইন, কোন লাইন দিয়ে লেবানন আর ইসরায়েলকে পৃথক করা হয়েছে, একটু জানাবো। আচ্ছা, তো এইটা তোমরা জানা জানাতে আরো বেশ কয়েকটা লাইন নিয়ে আলোচনা করি, যে ধরনের প্রশ্ন আসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো প্রথমত আমরা যেটা দেখবো red দিয়ে red তোমরা জানো হচ্ছে, দেখো red দিয়ে দিয়ে জানো এটা কোন দুটো দেশের মধ্যে, এটা শুধু কিন্তু মানে আমাদের একটা দুটো দেশের মধ্যে না, আমি যে একটা ম্যাপ দেখে দেখাই তোমাকে, এটা কি যদি আমার হচ্ছে পার্মানেন্টলি, এটা কিন্তু হচ্ছে ধরে নাও এটা হচ্ছে মিয়ানমার, এটা হচ্ছে ভারত, ঠিক আছে? যেগুলো হচ্ছে আমাদের ভারত। তো এই যে লাইনটা বাংলাদেশ, মিয়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়া, মিয়ানমার, এই যে লাইনগুলো, এগুলো কিন্তু প্রধানমন্ত্রী সবগুলো মানে করেছিল, আমরা সবাই জানি। এটা তারপর এক বছর পানি ছিল মাইনাস কন্ট্রোল, এই যে লাইনটা কি কাতে কাতে মধ্যে, এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া আর পাকিস্তান মাইনাস কন্ট্রোল। তারপর আমি যদি লিখি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কি হবে, ইন্ডিয়া চায়না মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অ্যাকচুয়াল কন্ট্রোল। এই লাইনটা কেন ছিল, ইন্ডিয়া এন্ড চায়না, ঠিক আছে? শুধু সেই করে না, আরো বেশ কয়েকটা লাইন আছে, যেমন ধরো আমাদের ইসরায়েলের সাথে তোমার হচ্ছে যে লেবানন, সেই লাইনটার নাম কি, সেটা হচ্ছে ব্লু লাইন। ইসরায়েলের সাথে আরো দেশগুলোর একটা লাইন আছে, সেটা কি, সেটা হচ্ছে গ্রিন লাইন। ইসরায়েলের সাথে সিরিয়ার একটা লাইন, সেটা হচ্ছে পার্পল লাইন। লাইনটা শুনে কি দুইটা দেশের মধ্যে সীমানো তারপর, ঠিক আছে? এইগুলা সেখানে লেবানন আর ইসরায়েল যেটা ইন্টারসেপ্ট করেছে কোনটা, ব্লু লাইন। আমাদের কিন্তু কথার প্রতি এসে গিয়েছে। ওকে, আর সব এখন আমাদের দিকে যাই। দেখো এখানে আছে আমাদের যে কোনটি জাপান সাগর ও পিচ সাগরের মাঝে অবস্থিত। দেখো এখানে আমাদের অপশন গুলো দেখি আমরা, বাহরাইন, বাহরাইনটা কোথায়, বাহরাইনটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যে। তারপর দেখো এখানে জাভা, জাভাটা কোন, জাভাটা কোথায় অবস্থিত, এটা কি আমাদের ইন্দোনেশিয়ার ওদিকে না, ইন্দোনেশিয়াতে। আরব উপদ্বীপ, এটা কোথায় অবস্থিত, এটা কি আমাদের কোথায়, মধ্যপ্রাচ্যে। কোরিয়া উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ যদি নাও পাওয়া যাবে কাছাকাছি হয় না, জাপান আর পিচ সাগর, এই জাপান সাগর আছে, হ্যাঁ, এই জাপান সাগরের পাশে। আর পিচ সাগরটা কোথায়, ইয়েলো সি, চায়নাতে। সেটা কাছাকাছি কি কোনটা হয়, এরপরে কোরিয়া উপদ্বীপ হয় না, ঠিক আছে? মানে শুধু কোরিয়ান মানে যে সিরিয়াল এগুলো শুনে হয় না, এগুলো একটু ধারণাটা রাখতে হবে, ঠিক আছে? কাজটা আমাদের এটা অ্যান্সার হবে কি, এই যে কোরিয়া উপদ্বীপ, এটা
এখানে আমাদের এই যে মাঝে অবস্থিত কোনটা কি এসব জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। যেমন ধরো এখানে আমাদের আছে ভোগ প্রণালী। ভোগ প্রণালী আছে, ভোগ প্রণালী কোথায় অবস্থিত? দেখো এখানে আমরা কি ধরো এটা হলো ইন্ডিয়া, ঠিক আছে? এই ইন্ডিয়া এখানে দেখো যে দেখে মনে হবে ইন্ডিয়া থেকে তোমার হচ্ছে যে এখানে আমাদের শ্রীলঙ্কার রাজা হতো, সেটা কিন্তু দূরে সরে গেছে। মানে মনে হয় না যে একটা সময় শ্রীলঙ্কা ইন্ডিয়া মানে একটা ইয়াতে ছিল, একটা তোমাদের সাথে ছিল, কোন একটা সময় হচ্ছে খুলে মানে যে মানে কি হয়ে গেছে, তোমার চলে আসছে মানে একটা এরকম শ্রীলঙ্কা। ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে যে একটা তোমার চ্যানেলের কথা যাওয়া যায়, এটাকে আমরা কি বলবো ভাগ করেছে, এই জিনিসটা হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ভাগ করেছে, সেটা কি প্রণালী। এটা তো আমি আসলে কি প্রণালী। আর প্রণালী কাকে বলে? তোমার ল্যান্ডকে ভাগ করতেছে, এটাকে আমরা কি বলি? প্রণালী বলি, ঠিক আছে? তো এরকম প্রণালী আছে, তার এই বর্তমানে প্রণালী নাম দিয়ে কেন হরমুজ আছে, তারপর আছে কি দাদা নিস হরমুজ প্রণালী আছে, তারপর দাদা নিস প্রণালী আছে, তারপর বাবেল মান্ডেব আছে। ওকে, এইসব প্রণালীগুলো নিয়ে আমাদের একটু জেনে যেতে হবে, ঠিক আছে? স্বাভাবিক যাই, আমাদের নেক্সট টপিক হচ্ছে যে চলমান দ্বন্দ্ব ও সংখ্যা। চলমান দ্বন্দ্ব ও সংখ্যা থেকে কিন্তু চট্টগ্রাম বিএনপি এবার একটা বদমাস চান্স করে বেশি। রিসেন্টলি তোমরা দেখবা যে ট্রাম্প ক্ষমতা আসার পরে রাশিয়া ইউক্রেনের যে সংঘাতটা, এই সংঘাতটা মোটামুটি শেষ হয়ে যাবে, এবার ইঙ্গিত দিচ্ছে আমার গান, ঠিক আছে? তো এটা কিন্তু এখন আসার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশ কোনটি? সেটা ছিল কে? গাম্বিয়া। গাম্বিয়া আইনজীবী হচ্ছে মানে ওই টাইমের প্রশ্ন ছিল, এখনকার আসলে সাম্প্রতিক না, মামলা করেছিল, ঠিক আছে? রোহিঙ্গা বিধানের বিরুদ্ধে, রোহিঙ্গা যে জাতীয় সরকার ছিল তাদের বিরুদ্ধে। তো এখানে এই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে? এখন তুমি দেখো যে মায়ানমারে কিন্তু এখনো আরেকবার আমি দাপটটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি তোমার কি জানো মায়ানমারে কিন্তু মানে মায়ানমার দেশের পর ধারণী উত্তর লেগেছে অলরেডি, জাস্ট ক্যাপিটাল রাজধানীটা সেটাই কিন্তু শুধুমাত্র মায়ানমারের যে আন্তর্জাতিক সরকারটা তাদের আন্ডারে আছে। আর বাকি কিন্তু দেশে অনেকটা ফ্রেগমেন্ট ভাবে গেছে, ক্ষমতাটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। তার বেশ কিছুদিনের মধ্যেই তাদের মতন মডিফাইং ক্যাপিটালে মায়ানমার দেশটা কিন্তু খুবই এখন আনস্টেবল। এর মধ্যে একটা ফেমাস নাম হচ্ছে কি ঢাকা। তো আমার আগে পার্টি জানতে হবে। তারপর হচ্ছে আরেক কোথায় ইতিহাস সংঘাত আছে, সংঘাতে মধ্যপ্রাচ্যে সবসময় সংঘাত চলে, তাই না? সেখানে কি আমাদের ইসরায়েল প্যালেস্টাইন কি সম্পর্ক চলতেছে? ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল প্যালেস্টাইনের সংঘাত চলতেছে এখানে। তারপর আমাদের রাশিয়া ইউক্রেন সংঘাত, রাশিয়া ইউক্রেন। তারপর আমরা তারপর এটা লিখে রাখি যে তোমার মোটামুটি ঠিক আছে যে আমি, ঠিক আছে, শিক্ষা উইফু আছে, তারপর সেদিকে একটা মোটামুটি সবসময় সংঘাত চলে। তারপর তোমার হচ্ছে আমাদের স্পেনের কাতালানিয়াতে এই ধরনের তোমার মোটামুটি যে কয়টা সংঘাত আছে আমাদের বর্তমানে বিশুদ্ধ ভবন, সেগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো আমাদের এই টপিকটা কি উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে? এই উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীটা শুধু বাংলাদেশে না, ঠিক আছে, এটা কিন্তু লিডিং ক্লাস ওয়ার্ল্ড, ঠিক আছে, সবগুলো খুব মানুষের মোটামুটি। তো দেখো মানে এই প্রশ্নটা কি যে গারো উপজাতি কোন জেলায় বসবাস করে, সেটা কি আমরা একটু দেখি আসলে আমরা একটু আলোচনা করে আসি উপজাতিরা বাংলাদেশের কে কোথায় বসবাস করেন। সেখানে তোমাদেরকে মনে রাখার এই শব্দে কি লেখা যাবে উপরে কি আনতে হবে। দেখো, গারো, হাজং, ফুদিন, হাজুই, এই যে কয়েকটা আছে উপজাতি, এরা হচ্ছে বসবাস করে কোথায়? এরা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, ঠিক আছে? এদিকে শুধু বসবাস করে এরা। তারপর সে আমরা দেখি ওরাও তারপরে দেখি যে রাজবংশী, ঠিক আছে? এই যে তোমার ওরাও রাজবংশী, এরা হচ্ছে কোথায় বসবাস করে? এরা হচ্ছে কি বৃহত্তর রাজশাহী,
বিভিন্ন রাজশাহী রংপুর এইসব এলাকায় বসবাস করে। আর এই যে আমাদের ওরাও, তারপর হচ্ছে আমরা যদি দেখি এখানে আছে আমাদের রাজবংশী, এরা এরা কিন্তু একমাত্র সমতলের উপজেলা, ঠিক আছে, একমাত্র সমতলে একমাত্র সমতলে বসবাস করে কারা, এই ওরা রাজবংশী। আর ঢালু হাজত প্রতিহাত কোথায় বসবাস করে বললাম, যে বৃহত্তর বাংলাদেশী নেত্রকোনা এইসব অঞ্চল, ঠিক আছে। সেখানে দেখো আমাদের গালো কোথায় বসবাস করে, অনেকে দেখতে হবে ময়মনসিং এ বসবাস করে। এটা পরীক্ষায় কোনগুলো আসতে পারে তোমার দেখো, চাকমা, বাংলা, ত্রিপুরা, এরা কি, এরা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, তো বিভিন্ন সবাই সেটা বসবাস করে। কিন্তু এই যে তোমার গেলা যে গালো হাজম গতি হবে, এরা কিন্তু তোমার বৃহত্তর বাংলাদেশের এইদিকে শুধু বসবাস করে। তারপরে দেখো ওরা রাজবংশী, এরা কিন্তু মোটামুটি আমাদের শুধু রাজশাহী, রংপুর, দিনাজপুর এসব অঞ্চলে বসবাস করে। তারপরে যে আমরা একটু দেখি যে তোমার মণিপুরি, তারপর তোমার হচ্ছে মুন্ডা, এরা কোথায় বসবাস করে, এরা শুধু তোমার বৃহত্তর সিলেট অঞ্চলে বসবাস করে, বৃহত্তর সিলেট এইদিকেই তোমার বসবাস করে। ওকে, তো এগুলো আমাদের বুঝতে হবে, সেগুলো কিভাবে আসা হবো। এরপরে যদি আসলে আমরা একটা সাংবাদিকে যাই, সেটা হচ্ছে কি উইঘুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়। একটু আগে বলে আসলাম আমাদের যে উপজাতি বা প্রজাতি গোষ্ঠীর সাথে কি তোমার হচ্ছে বিদেশি যেগুলা, মানে বিদেশি যেগুলো উপজাতি আছে সেগুলা। তো উইঘুর কি আমরা সবাই জানি, উইঘুরা কি চীনে বসবাস করে, তাই না? উইঘুরা কোথাকার, চীনে বসবাস করে। কিন্তু অবশ্যই কেউ চীন নাই, তুরস্ক, পাকিস্তান, ইরান, ইয়েমেন, এটা হচ্ছে আমাদের, এরা মোটামুটি আমাদের তুরস্কের বংশোদ্ভূত। মনে করবে তারা হচ্ছে তুরস্ক থেকে আসছে। এটা নিয়ে হচ্ছে তাদের উপর একটা অপারেশন অনেক ইয়ে চলে, মানে ওই তোমার পার্টিতে জিনজিয়াং প্রদেশে, ঠিক আছে, জিনজিয়াং প্রদেশে বসবাস করে। এরকম আমরা আরো কয়েকটা আমি জানতে পারি, মানে আরো, যেমন জুলু, জুলু হচ্ছে কি আফ্রিকার একটা উপজাতি। তারপর তোমার পিগমি, পিগমি হচ্ছে কি কঙ্গোর দিকের একটা উপজাতি, যারা কি ওয়ার্ল্ডের শর্টেস্ট, একদম ছোট, খাটো, সবচেয়ে খাটো মানুষ যারা তারা। তারপর হচ্ছে আমরা দেখতে পারি কি জুলু আছে, পিগমি আছে, আফ্রিদি, আফ্রিদি পাকিস্তানের একটা উপজাতি। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের একটা উপজাতি আছে মাউরি, ঠিক আছে। এই মাউরি, মাউরিতে কিন্তু বেশ কিছুদিন আগে একটা ড্যান্স খুব ফেমাস হয়েছিল, সেটা হচ্ছে কি হাক্কা ড্যান্স, ঠিক আছে। তোমার হচ্ছে যে নিউজিল্যান্ডের যে আইনসভা আছে পার্লামেন্ট, সেখানে কিন্তু তাদের একজন একজন তোমার এমপি, সে কিন্তু ঢাকা ডেমসি ছিল। এটা তাদের একটা প্রতিবাদের ভাষাটাই করতে পারে। তারপর দেখো যে মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট থেকে প্রশ্ন কিন্তু আসে, মানে এখন ধরো যে হাসিনা পতন হয়েছে, মানে এই মাঝে আলোচনা, সেখানে পদ্মা সেতু ধরো উত্তর অনেকবার হাজার হাজার বার সব জায়গায় আসছে। বাট এখন আর বেশ কিছু জিনিস আছে যেগুলো আবার প্রশ্ন আসতে পারে, যেমন তোমার ধরো যে মাতার বাড়ি সমুদ্র মন্ডল, মাতার বাড়ি সমুদ্র মন্ডল, সমুদ্র মন্ডল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পরীক্ষা আসার মতো আছে। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। এটা থেকে প্রশ্ন আসতে পারে। সো আমাদের কিন্তু মেগা প্রজেক্ট গুলো একটু দেখে যেতে হবে। তারপর আসলে সামনে দিকে যাই, সেটা হচ্ছে কি 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে নিয়ে, সাহিত্যে নোবেল পুরস্কার নিয়ে কিন্তু খুব প্রশ্ন আসে সিওবি ইউনিটে। এটা খুব ভালো মতো পড়বা, স্পেশালি গত বছর কে পেয়েছে সেটা তো দেখবাই। সেটা দেখার সাথে সাথে আগের বছরগুলোতে তোমার ধরো যে কোন সাহিত্যিক তোমার হচ্ছে নোবেল পেয়ে সাহিত্যে সে হচ্ছে সেটাকে মানে নেয় নাই, গ্রহণ করে নাই, ঠিক আছে, বর্জন করেছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু বাংলাদেশে আসে, ঠিক আছে। সেই ধরনের প্রশ্নগুলো একটু দেখবা। এখানে হবে কি ধানকান, ঠিক আছে, ধানকান কোন দেশে, কোরিয়া, দক্ষিণ কোরিয়ান একজন রাইটার। সে হচ্ছে কি মোটামুটি ভালো লাইফস্টাইল, মানুষের লাইফস্টাইলটাকে খুব ভালো মতো তৈরি করতে পারে, সে নোবেল পেয়েছে এটা, ঠিক আছে। তারপর আগে সে এবার শান্তি থেকে নোবেল পেয়েছে এবছর, সে আসলে মোটামুটি শান্তি আর সাহিত্য থেকে আসতে পারবো। এবার পেয়েছে কি নিখন এলজ্ঞ নামে একটা সংস্থা, সেরকম একটি সংস্থা, সেটা হচ্ছে জাপানের একটা সংস্থা, ঠিক আছে। তারা কেন পেয়েছে, তারা হচ্ছে ওয়ার্ল্ডকে পারমাণবিক অস্ত্র মুক্ত করতে চায়, ঠিক আছে, সেখানে তারা কাজ করছে, এই জন্য তারা পেয়েছে। ওকে, তারপরে সমাজের সুন্দর একটা টপিক 17 নম্বর, সেটা হচ্ছে একটু ভৌগোলিক উপাদান। তাহলে তোমার আমাকে বলো যে 7 সিস্টার্স কি, এটা কি 7 বোন,
ভারতের 7টি অঙ্গরাজ্য, 7টি নদী, স্যার ভৌতিক দেশ। এটা কি? এটা আমরা সবাই জানি, এটা আসলে মানে ভুল করার মধ্যে কিছু না, এটা সবাই আমরা পারবো। সিস্টেমেটিক কি আমাদের 7টি অঙ্গরাজ্য, সেটা কি বাংলাদেশের ধরে তবে আমি ধরে নিলাম এটা একটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? তো এখানে বাংলাদেশের যে উত্তর পূর্বাঞ্চল আছে 7টা রাজ্য আছে এদিকে, হ্যাঁ? তো এইদিকে এটা আপনার মনে রাখার একটা ওয়ে আছে, সেটা কি আমিত্রী ও মে নাম, ঠিক আছে? যেমন রয়েছে সেটা গাঙ্গেয় অমেলাম। এখানে কি আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ঠিক আছে? তোমরা একটু লাইনটা পজ করে একটু দেখে নিও, মানে নোট করো, তাহলে দেখতে পারবে এগুলা। আর আমাদের দেখো ভৌগোলিক উপাদান, ভৌগোলিক উপাদান বুঝলে বা এরকম আগে কি থাকতে পারে, তোমার সেভেন সিস্টার আছে, তারপর আগে নিতে পারে, দেখো হর্নস অফ আফ্রিকা আছে, হর্নস অফ আফ্রিকা, তারপর হচ্ছে তোমার গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তারপর তোমার সুপার সেভেন, সুপার 3, 4, এগুলো সুপার সেভেন, এই ধরনের অনেকগুলো অঞ্চল আছে। এগুলো তুমি তোমার বই পেয়ে যাবা, সবগুলো একটু মোটামুটি দেখে নিলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষা হলে পারবা। ওকে, সবচেয়ে পরে যে টপিকটা সেটা হচ্ছে কি 18 নম্বর টপিক, সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমাদের যেটা, সেটা দেখবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ কে হয়েছে। এখানে সেটা কি আমাদের আবু সাইদ, তো আমরা জানি তিনি কি ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। ওয়াসিম আকরাম সে হচ্ছে কি মানে কোন বিশ্ববিদ্যালয় ভাবে আমরা জানি না, মেয়ের মুখটি বিউপে ছিল, সেটা অ্যান্সার কি হৃদয় চন্দ্র হবে, সেটা একটু দেখবো তোমরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু শহীদ হয়েছে, ঠিক আছে? সো এখানে একটু প্রশ্ন আসবে, এটা আমার ধারণা আছে। এবার এখানে একটা প্রশ্ন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটা ক্লাস আছে, তোমরা যা লাইভটা করবা তোমার সামনে পেজে নক দিয়ে যাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ক্লাসটা, সেই ক্লাসটা দেখে ইনশাআল্লাহ কমেন্ট করবে, তুমি যদি ইয়ে করো। ওকে, সো এখানে আমাদের আজকে কি হবে, হৃদয় চন্দ্র ধরবো। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ক্লাসটা, সেটা তোমরা একটু চেয়েও, আমরা সরাসরি দিয়ে দেবো তোমাদের। ওকে, দেখো আমরা যদি সামনে যাই একটু 19 নাম্বার টপিক আমাদের, সেটা হচ্ছে কি যে চট্টগ্রামের বিএমইতে মানে ইসলাম ধর্ম নিয়ে স্পেশাল কিছু প্রশ্ন আসে। যেমন ধরো এই যে একটা প্রশ্ন, পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল, সেটা আমরা সবাই জানি 23 বছর ধরে। কিন্তু এই রিলেটেড কি কি আসতে পারে, তোমাদের কিন্তু আলোচিত যুদ্ধ বিগ্রহ যেগুলো আলোচনা, সেগুলো যখন করলাম তখন কিন্তু ইসলামের বেশ কিছু যুদ্ধ নিয়ে কিন্তু আলোচনা করেছিল আমাদের সাথে, ঠিক আছে? কিন্তু এখানে কোন মনে প্রশ্ন আসে, তোমার ইসলামের তোমার ধরো যে পবিত্র কোরআন শরীফে কয়টা সূরা আছে, সেখানে বললো যে সূরা কয়টা আছে, তারপর তোমার ধরে বলছি তোমার মানে কি সূরা কয়টা, তারপর সূরা মাদানী সূরা কয়টা, তারপর হচ্ছে পবিত্র কোরআনের প্রথম সূরা কোনটা, শেষ সূরা কোনটা, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে, ঠিক আছে? আর তোমাদের যদি বলি আমি এই যে 19টা টপিক মোটামুটি আলোচনা করলাম, এই 19টা টপিকের মধ্যে ইনশাআল্লাহ তুমি যদি কোনো পড়াশোনা করো মোটামুটি 40-এর মধ্যে 30টার মতো প্রশ্ন তোমাদের ইনশাআল্লাহ কমন আসবে চট্টগ্রাম বিএমইতে। আমি ট্রাই করবো আরেকটা ক্লাস নেওয়ার জন্য, আমি চেয়েছিলাম 2 ভাগে ভাগ করতে, কিন্তু এই লাইফ টাইম থেকে 2 ভাগে ভাগ হয়ে গেছে আমাদের। আমরা ঠিক মতো ক্লাস নিতে পারলাম না, তার পরিমার্জের কারণে প্রথম দিন লাইফ অফ হয়ে গিয়েছিল। ক্লাস হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমাদের পরে লাইভে জয়েন করতে পারে, অনেক বন্ধু লিঙ্ক পাইনি, পরে ক্লিক হয়েছে যে ক্লাসটা হবে না। সো তোমরা যারা ক্লাসটা করলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আসলে লাইভ ক্লাস এই টাইমটা আসলে লাইভ ক্লাস মতো একটা টাইমও না, ঠিক আছে? ওকে, যারা ক্লাসে ছিল সবাইকে ধন্যবাদ। আর তোমরা হচ্ছে যারা এই ক্লাসটা ইয়ে লাগবে, পিডিএফ লাগবে, তোমরা হচ্ছে আমাদের একটু জানিয়ে দিও, আমাদের ইনবক্সে নক দিও, তোমাদের ইনশাআল্লাহ আমরা পিডিএফটা দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো। আমরা হচ্ছে ক্লাসটা একটু পরে করে দিব এখান থেকে। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে বা কোনো একটা ক্লাসে দেখা হবে, তোমাদের কোনো গাইডলাইন ক্লাস লাগলে দেখা হবে। চট্টগ্রাম সবাই খুব ভালো মতো পরীক্ষা দাও, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।